টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত এক, উত্তরায় ফুটওভার ব্রিজে দুজনকে ঝুলিয়ে মারধর। পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্যরাই করেছে বললেন সেনাপ্রধান। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ না করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে। সরকারের কারো কারো বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রাত 8:30টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রাত 8:30টার দিকে স্টেশন রোড এলাকায় এক পথচারীর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওই যুবক। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলেন। পরে তাকে স্টেশন রোড সংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে পিটুনি দেন। পরে রাত 10:30টার দিকে আহত যুবককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়। মঙ্গলবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের বেঁধে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় স্থানীয়রা তাদের মারধর করছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের নিবৃত্ত করতে দেখা গেছে। কেউ কেউ এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন। রাজধানীর ভীতির জনপদ মোহাম্মদপুর এবং আদাবরে সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৩১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটছে না এখানকার বাসিন্দাদের। যৌথ বাহিনীর সেই অভিযানের বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী, র্যাব, পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। নবোদয়, হাউজিং সহ আশপাশের এলাকায় চলতে থাকে এই সাঁড়াশি অভিযান। বস্তি, অলিগলি, নির্মাণাধীন ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। শরীরে আঁকা ট্যাটু দেখে নিশ্চিত হওয়ার পর আটক করা হয় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্যকে। যৌথ বাহিনী বলছে, অপরাধীদের কোনো ছাড় নয়। নবোদয়ে তো অবস্থা খুবই সবসময় খারাপ থাকে, ভয়াবহ অবস্থা থাকে। আমাদের অনেকের খুব ভয় করে। যত অভিযান বলেন, যত কিছুই বলেন, সংখ্যা থেকেই যায়। যেটা ভয় মানুষের ভিতরে কাজ করে, রেগুলার কাজ করবেই। আগে আমরা রাতের 11টা-12টায় আসতে হতো, ভয় লাগতো না। এখন 10টার পরে মোটামুটি একটু যেগুলো নিরিবিলি গলি, ওগুলো তো ঢুকতেই ভয় লাগে। ছোট ছোট বাচ্চারা খুবই ডিস্টার্ব করে, সন্ধ্যা বলেন, সকাল বলেন, যখনই বের হই খুবই ভয় লাগে বের হইতে। যৌথ বাহিনীর যে টল চলতেছে, অনেক এলাকা মোটামুটি নিরাপত্তা আছে। এলাকার সাধারণ মানুষ এই অভিযানে স্বস্তি জানান। জয়েন্ট অপারেশনটা হয়েছে, যৌথ অপারেশন, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ইন্টেনসিভ টহল প্রোগ্রাম চালু করেছি। ফলে অপরাধীদের হাইড আউটে যাওয়া অথবা বাইর থেকে ঢাকার ভিতরে ঢোকার যে দ্বারগুলো আছে, সেগুলোতে আমাদের চেকপোস্ট মোতায়েন আছে। সুতরাং পালানোর আর পথ নেই। চলমান এই অভিযানের মধ্য দিয়ে যেন অপরাধ নির্মূল হয়, সেই প্রত্যাশা এই এলাকার বাসিন্দাদের। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় হোতা আলমগীর সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হলো। ব্রিফিংয়ে পুলিশ জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে আলমগীর ও আশুলিয়া থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪,২০০ টাকা, 10টি মোবাইল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আলমগীরের বিরুদ্ধে ঢাকাসহ আশপাশের জেলায় আরও
3টি ডাকাতির মামলা রয়েছে। পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্যরাই করেছে, তাদের শাস্তি হয়েছে কারণ তারা শাস্তি পাবার যোগ্য। এই ঘটনাকে যেন ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সে বিষয়ে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, দেশে অরাজক উচ্ছৃঙ্খল পরিস্থিতি ম্যানুফ্যাকচার করা হয়েছে। নিজেরা কাদা ছোঁড়াছুরি বন্ধ না করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এই অনুষ্ঠান। এতে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। সেনাবাহিনীর 30,000 সদস্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন বাহিনী ও সংস্থাকে অবমূল্যায়ন করে দেশে শৃঙ্খলা ফেরানো যাবে না। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, গুণ ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। দেশকে স্থিতিশীল অবস্থায় রেখে ব্যারাকে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন সেনাপ্রধান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে দেশে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বিলম্বিত হলে কারা লাভবান হবে সে বিষয়টি ভেবে দেখারও আহ্বান জানান তিনি। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পলাতক ফ্যাসিস্ট রাষ্ট্রের সব কাঠামো ভেঙে দিয়ে গেছে। পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, বাংলাদেশের কৃষি বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গিয়েছে।
মানুষের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। গণতন্ত্র চর্চার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলে মনে করেন তারেক রহমান। গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী, তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। কোনোভাবেই এই সুযোগকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। রাষ্ট্র সংস্কারে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল বন্ধ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাত 10টার দিকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে আগামীকাল সকাল 10টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। নতুন রাজনৈতিক দল গঠনের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শেষে নাহিদ ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজনৈতিক শক্তির উত্থানের জন্য পদত্যাগ করেছেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই উপদেষ্টা পদে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন থেকেই। এমন পরিস্থিতিতে যমুনায় অনির্ধারিত বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি নাহিদ নিশ্চিত করলেন নিজের পদত্যাগের খবর। এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। 6.5 মাস সরকারে থেকে চেষ্টা করেছেন জনগণের জন্য কিছু করতে, এখন আবার ফিরবেন রাজপথে। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ অভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। নতুন রাজনৈতিক দলে কে কোন পদ পাচ্ছে তা আগামী 28 ফেব্রুয়ারি সবাই জানতে পারবে বলেও জানান নাহিদ। দলটির যেদিন ঘোষণা 28 তারিখ, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। গেল 6.5 মাসে অনেক সীমাবদ্ধতার মাঝে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে জানিয়ে নাহিদ আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সরকার সফল হবে। সে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ট্রাম্পের দাবি করা যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন ধাপে ধাপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল DI এর মাধ্যমে বাংলাদেশের কয়েকটি এনজিওতে পৌঁছেছে বলে তথ্য প্রকাশ করেছে সে দেশের অনুদান বিষয়ক একটি ওয়েবসাইট। হাইয়ার গভ নামের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন তথ্য উঠে এসেছে। আর ফ্যাক্ট চেক নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজমিস ল্যাব জানিয়েছে, 2 ব্যক্তিকে অর্থ দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবি অসত্য। অর্থ বরাদ্দ ছিল যুক্তরাষ্ট্রের নিবন্ধিত DI-কে। এদিকে বাংলাদেশ সরকার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে।
$29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে তার দেশের সরকারের দেয়া $29 মিলিয়ন সহায়তা বাংলাদেশের একটি ছোট প্রতিষ্ঠান পেয়েছে। Got $29 million. They got a check. ট্রাম্পের এই দাবি জন্ম দিয়েছে নানান আলোচনার। প্রশ্ন উঠেছে বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে এত অর্থ কারা পেয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে। ধাপে ধাপে এই অর্থ ছাড় দেওয়া হয়েছে ডিআইয়ের প্রকল্পে। এমনি তথ্য এবার উঠে এলো যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠান হায়ার গভ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালীকরণের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল প্রকল্পে এ অর্থ ছাড় দেওয়া হয় বলা হয় প্রতিবেদনে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্ট চেক নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। যাচাইয়ে ডিসমিস ল্যাব দেখতে পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি অনেকটাই ভুল, কারণ $29 মিলিয়ন মাত্র 2 জন ব্যক্তির কোনো বাংলাদেশি ফার্মের হাতে যায়নি। এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্রেরই প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যার অর্থ বিদেশি অর্থায়নে পরিচালিত বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানের কাছে পৌঁছায়। এদিকে আমেরিকা থেকে ডলার আসা প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা বলেন, হয়তো টাকার বিষয়টা সত্য, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই টাকাগুলো সে ইআরডি জানবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, শুনেছি আবার নন গভর্নমেন্টে যাবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে আমরা জিজ্ঞেস করে কোথায় আসে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে। আর এনজিও বিষয়ক ব্যুরো আগেই বলেছে টাকা নেয়ার বিষয়ের কোনো এন্ট্রি তাদের কাছে নেই। আফসানা নীলা, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত এক, উত্তরায় ফুটওভার ব্রিজে 2 জনকে ঝুলিয়ে মারধর। পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্যরাই করেছে বললেন সেনাপ্রধান। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ না করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে। সরকারের কারো কারো বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ecushade.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecushade24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ecushade চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।